শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নগদান বই। এই নগদান বইয়ের সৃজনশীল ৭ একটা বেশ জটিল একটা অঙ্ক। আমরা চাইব একদম বেসিক থেকে এটা বুঝিয়ে দিতে। এটা আগে বলা আছে এরকম যেগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না, মানে যে দফাগুলো সেগুলোর সাধারণ জাবেদা দাও। আমরা জানি সাধারণ জাবেদার গড় হয় ৫টি, আমরা গড়টা আগে করে নিলাম। এখন আমাদের বোঝার বিষয় হলো এতগুলো লেনদেন থেকে প্রশ্নে যে এতগুলো লেনদেন দেওয়া আছে সে থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনগুলো আসলে নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। আমি বুঝার সুবিধার্থে এখানে সাইড নোট করে রেখেছি যে কোনগুলো আসলে নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না। যেগুলোর সাথে আসলে নগদের কোনো রিলেশন নেই, মানে নগদ রিলেটেড না, সেগুলো আমরা নগদান বইয়ে আনবো না। যেমন অবচয় একটা অনগদ লেনদেন, মানে নগদের সংস্পর্শতা নেই। তারপরে পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, পণ্য বিনষ্ট, এগুলো আসলে নগদের সাথে মিল নেই, যার জন্য আমরা এটাকে নগদান অন্তর্ভুক্ত করি না। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, এগুলাও নগদের সাথে কোনো সংস্পর্শতা নেই। আরও কিছু আছে যেমন বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়, নোটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়, এগুলো যদি থাকে প্রশ্নে তাহলে আমরা এগুলো ভাববো যে আসলে এগুলো নগদান অন্তর্ভুক্ত হবে না। বা মালিক যদি প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কিনে দেয়, মানে কোনো স্থায়ী সম্পদ যদি কিনে দেয়, এটাও আসলে অনগদ লেনদেন, কারণ মালিক নগদ টাকা প্রদান করলো না, এর পরিবর্তে কোনো একটা জিনিস প্রদান করলো, তাহলে এটাও আমরা অনগদ লেনদেন ভেবে নেব। সেই সুবাদে আমরা খুঁজে পেলাম ৩ তারিখ বলা হচ্ছে স্পষ্ট জমির নিকট হতে পণ্য ক্রয়, তাহলে যেহেতু নাম উল্লেখ আছে ভাবটি আমাদের ধারে ক্রয় হয়েছে, তার জন্য জাবেদা করলে এরকম হবে ক্রয় অলওয়েজ ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে বাট্টার কথা উল্লেখ ছিল যে 5% বাট্টা, যার জন্য আমাদের মোট অ্যামাউন্ট থেকে আমাদের বাট্টার পরিমাণটা বাদ দিলাম। তাহলে এই 10,000 উপরে যদি বাট্টা ধরি 5%, তাহলে আমরা পাচ্ছি 500 টাকা। এটা বাদ দিয়ে আমরা যে টাকাটা পেলাম ডেবিটও লিখবো এবং ক্রেডিটও লিখবো। তারপর হচ্ছে 25 তারিখ কেমন বলা আছে যে মালিক প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করেছে নগদ টাকা দিয়ে, কিন্তু টাকা প্রদান করেনি, একটা বস্তু প্রদান করেছে প্রতিষ্ঠানের জন্য, যার জন্য এটিও একটি অনগদ লেনদেন বা নগদান অন্তর্ভুক্ত হবে না। তাহলে যদি জাবেদা করি সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র হিসাব ডেবিট, আর মালিক যেহেতু প্রদান করেছে এটা হবে মূলধন ক্রেডিট। মালিক যা প্রদান করে তা হবে মূলধন। আর অ্যামাউন্ট ছিল 13,000 লিখে দিলাম। চাইলে যোগফল নামাতে পারি, না নামালেও হবে। এখন আমরা এটার খ দাগ সলিউশন করবো। খ দাগে বলা আছে যে একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করো, এবং তারা তারিখ উল্লেখ করে দিয়েছে যে 1 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখের সমন্বয়ে যেন একটা 3 গড়া নগদান বই আমরা প্রস্তুত করি। 3 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে আমাদের টাকার কলাম হয় 3টি, নগদ, ব্যাংক, বাট্রা, আবার প্রদানের পাশেও নগদ, ব্যাংক, বাট্রা হয় 2টা ভাগে বিভক্ত। আমরা জানি একটা প্রাপ্তির পক্ষ, একটা প্রদানের পক্ষ, হ্যাঁ, বা একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ, আমরা যাই বলি না কেন। আমরা গড়টা অঙ্কন করার পর আমাদের দেখতে হবে যে আসলে এই লেনদেনগুলো কোন পাশে যাবে। প্রথমে দেখতে পাচ্ছি আমি 1 তারিখ বলা আছে এরকম যে এই নগদ উদ্ধৃত পরিমাণ হচ্ছে 30,000 টাকা, আর ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। এখানে 1 তারিখ 2টা ভাগে বিভক্ত আমি দেখতে পাচ্ছি, মানে প্রথম অংশটা হচ্ছে সম্পদ আর দ্বিতীয় অংশটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, একটা দায়। তাহলে আমাদের 2 ভাগে বিভক্ত করতে হবে। প্রথম অংশটাকে ব্যালেন্স বিল লিখতে হবে 1 তারিখ যেহেতু, আর লিখতে হবে নগদের কলমে। আর দ্বিতীয় অংশটা যেহেতু দায়, এটা আমাদের প্রদানের পাশে লিখতে হবে। তাহলে 1 তারিখই লিখবো, ব্যালেন্স বিল লিখবো কিন্তু ব্যাংকের কলমে, যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত বলা আছে, আমরা ব্যাংকের কলমে লিখবো 25,000 টাকা। তারপরে তারিখটা হচ্ছে 28 তারিখ এরকম বলা আছে দেনাদার নিকট হতে প্রাপ্তি। দেনাদার নিকট হতে আমি পেয়েছি 3,850 টাকা পেয়েছি, আর এই স্তরে আমি বাট্টা প্রদান করেছি 150 টাকা, মানে 150 টাকা। তাহলে আমি বর্ণন করে লিখলাম নগদে যা পেলাম নগদের কলমে লিখলাম, আর বাট্টার টাকাটা আমি বাট্টার কলমে লিখলাম, যেহেতু দেনাদারের কাছ থেকে পেয়েছি এটা অবশ্যই প্রাপ্তির পাশে বসবে, প্রাপ্তির পাশে লিখলাম। তারপরে তারিখটি দেখতে পাচ্ছি 29 তারিখ বলা আছে এরকম যে পাওনাদারকে পরিশোধ, একজন ব্যক্তিকে আমি পরিশোধ করেছি 9,350 টাকা, এবং সে আমাকে বাট্টা দিয়েছে, মানে আমি বাট্টা পেয়েছি, বাট্টা পাওয়া গেলে এরকম বলা আছে 150 টাকা। তাহলে যেহেতু নগদ আমি পেয়েছি, আমি নগদের কলমে লিখলাম এই 9,350 টাকা, আর বাট্টার কলমে লিখলাম। তারপরে তারিখ হচ্ছে সর্বশেষ তারিখ 31 তারিখ বলা আছে যে 2,500 টাকা হাতে রেখে নগদ টাকা 2,500 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা। যেহেতু হাতে রাখার কথা বলা আছে, তাহলে এই অবশিষ্ট বিষয়টা আমরা অবশ্যই ব্যালেন্স শিটে আকারে লিখবো ক্রেডিট পাশে। যদি প্রশ্নে এরকম বলা থাকে যে এত টাকা উদ্ধৃত হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা, হাতে রাখাটাকে ব্যালেন্স সিডি বলা হয়, যার জন্য আমরা 31 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি মোটামুটিভাবে আমাদের ক্রেডিট পাশেই বসে।
তাহলে আমরা ব্যাংকের টাকাটা নগদ টাকা যেহেতু 2500 টাকা হাতে রাখার কথা বলা হচ্ছে, তাহলে নগদের এই কলামে কাজটা করলাম 2500 টাকা। এখন বলা হয়েছে যে বাকি যা থাকবে এই বাকি টাকাটা যেন আমরা ব্যাংকে জমা দিয়ে দিই, তাহলে এটা তো অবশ্যই কন্ট্রাক্টরি, ব্যাংকে জমা দিলে এটা জাবেদা করবো আমরা। তাহলে ব্যাংকে যে জমা দেওয়ার কথা বলা হয়েছে এটা যদি জাবেদা করি, জাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট, নগদ আর হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে ব্যাংক এবং নগদ যেহেতু এই দুইটা পক্ষ এসেছে, এটাকে আমরা বলতে পারি কন্ট্রাক্টরি, আর কন্ট্রাক্টরি উভয় পাশেই নিতে হয়। তাহলে আমি আবার 31 তারিখ দিয়ে এই উভয় দিকে লিপিবদ্ধ করব। আমার এই দিক দিয়ে লিখবো 31 তারিখ, আবার এই দিক দিয়ে লিখবো 31 তারিখ। তাহলে যদি আমরা এই ডেবিট পাশের কাজটা করি, মানে ব্যাংকের কাজ করতে গেলে নাম ব্যবহার করতে বিপরীত নগদ, তাহলে এই দিক দিয়ে আমরা লিখবো নগদ এবং এই দিক দিয়ে লিখে দিব কন্ট্রার জন্য। আর যদি আমরা এখন ক্রেডিট পাশে কাজটা করি, তাহলে এই বিপরীত নামটা লিখতে হবে ব্যাংক। তাহলে এই দিক দিয়ে লিখবো আমরা ব্যাংক, আর এই দিক দিয়ে লিখে দিব মানে কন্ট্রা। তাহলে আমাদের কাজ হয়ে গেল, এখন শুধু অ্যামাউন্টটা বসানোর পালা। আর অ্যামাউন্টটা বসাতে গেলে অবশ্যই আমাদের জেটটা নির্ণয় করতে হবে, নগদের জেটটা এই দিক দিয়ে নির্ণয় করে তারপরে আমাদের এই অ্যামাউন্টটা বসাতে হবে। এখন যদি আমরা এই জেট নির্ণয় করি, খেয়াল করে দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে ব্যালেন্সটা কম আর এই দিক দিয়ে নগদের ব্যালেন্সটা বেশি, তাহলে যে দিক দিয়ে বেশি সেটা আমাদের আগে নামাতে হবে। তাহলে এই দুইটা ব্যালেন্স যদি আমরা যোগ করি, তাহলে আমরা এরকমটা পাবো। এই ব্যালেন্সটা যেহেতু বেশি ব্যালেন্সটা এই দিক দিয়ে আমরা ট্রান্সফার করব, এই বেশি ব্যালেন্সটা এই দিক দিয়ে ট্রান্সফার করব। এখন এই ব্যালেন্স থেকে এটাও বাদ দিব, এটাও বাদ দিব, তাহলে আমাদের এখানে যা বসবে আমরা পেয়ে যাব। এখন তাহলে আমরা এই ব্যালেন্স থেকে এই দুইটা বাদ দিলাম, এই দুইটা ব্যালেন্স বাদ দিয়ে পেয়েছি 22,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ব্যাংকে জমার টাকাটা। তাহলে আমরা বুঝে নিলাম যে এই যে ব্যাংক হিসাবে দিয়ে লিখেছি এর টাকাটা হচ্ছে আমাদের 22,000 টাকা। এটা যদি কন্ট্রাক্ট ছিল তাহলে এই পাশে তো কাজটা করতে হবে, তাহলে এখানে এই 22,000 অ্যামাউন্ট আমাদের লিখতে হবে। তাহলে এই 22,000 অ্যামাউন্টটা লিখবো আমরা ব্যাংকের কলামে, কারণ এখানে নাম লিখেছি আমি নগদ, কিন্তু টাকাটা হবে ব্যাংকের কলামে। সেম ভাবে এখানে যদি লিখেছিলাম ব্যাংক, আর টাকাটা কিন্তু হচ্ছে নগদের কলামে। এখন যদি চিন্তা করি আমাদের ব্যাংকের কাজটা, যে এই দিক দিয়ে ব্যাংকের কলামে শুধু আছে 22,000, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আসলে আছে আমাদের 25,000। তাহলে এখন করণীয় কি, এই দিক দিয়ে যদি বেশি আমাদের এই 25,000 এই ব্যালেন্সটা এখানে নামাতে হবে, আর এই 25টাকেই এই দিক দিয়ে নিয়ে আসতে হবে। আর 25,000 থেকে আমাদের এই 22,000 ব্যালেন্সটা বাদ দিব, তাহলে আমাদের 3,000 টাকা থাকবে। এই 3,000 টাকা যদি এখানে রইল অবশিষ্ট, এই অবশিষ্ট টাকার নাম আমরা বলতে পারি ব্যালেন্স সিডি। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। এখন করণীয় হচ্ছে এই সিডি গুলাকে সিডি ভাবে রাখা যায় না, বিডি করতে হয়। তাহলে এই সিডিটাকে এদিক দিয়ে বিডি করতে হবে। পরবর্তী মাসের 1 তারিখের পরবর্তী মাসের 1 তারিখ লিখতে হবে ব্যালেন্স বিডি, আর অ্যামাউন্ট হবে আমাদের এই 2500 টাকা, নগদের কলামে হবে 2500 টাকা। সেম ভাবেই আমার এই কাজটাও এই সিডিটাকে এদিক দিয়ে পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে বিডি করতে হবে, ব্যালেন্স বিডি, এবং টাকাটা লিখতে হবে ব্যাংকের কলামে, টাকাটা লিখতে হবে ব্যাংকের কলামে। এই ছিল মূলত আমার এই 3 গড়ার কাজটা। এখন এটার আমরা গদাক সলিউশন করব। গদাকে বলা হচ্ছে একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আর নগদ প্রদান জাবেদার গড়টি এরকম হয় যে তারিখ, ডেবিট হিসাব কাজ সূত্র, ক্রয় পাওনাদার অন্যান্য ডেবিট, নগদ বাট্রা ক্রেডিট, ক্রয় পাওনাদার অন্যান্য ডেবিট, নগদ বাট্রা ক্রেডিট। এখন কথা তো শুধু প্রদান রিলেটেড, যার জন্য আমার টাকা ব্যয় হচ্ছে শুধু সেইগুলো আসবে, বা টাকা প্রদান করতে হচ্ছে সেগুলোই আসবে। আবার তারা কিন্তু বলে দিয়েছে যে 5 থেকে 20 তারিখের ভিতরে যে লেনদেনগুলো আছে তার সমন্বয়ে আমাদের যেন এটা করি। তাহলে 5 তারিখ বলা যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করেছে, তাহলে উত্তোলন করা এক ধরনের প্রদান, যার জন্য আমি বিবরণে করে লিখেছি উত্তোলন। আর যেহেতু উত্তোলনের গড় নেই, অন্যান্য গড়ে লিখেছি টাকাটা। আর নগদ টাকা যেহেতু উত্তোলন করেছে নগদের কলামে লিখলাম, কারণ কমপক্ষে প্রত্যেকটা লেনদেন 2টা গড়কে প্রভাবিত করবে। তারপরে হচ্ছে 10 তারিখ বলা আছে এরকম যে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, পাওনাদারকে পরিশোধ করেছি নগদে 8,600 টাকা, এবং বাট্টা প্রদান করেছে পাওনাদার আমাকে 400 টাকা। তাহলে টোটাল পাওনাদারের পরিমাণ ছিল 9,000 টাকা। এটা আমার 3টা কলামকে প্রভাবিত করেছে, পাওনাদার, নগদ এবং বাট্টা। 15 তারিখ বলা আছে যে পণ্য ক্রয় করা হলো চেকের মাধ্যমে, পরিমাণ হচ্ছে 7,000 টাকা। তাহলে আমরা অবশ্যই ক্রয় করে লিখতে পারি 7,000 টাকা। আর যেহেতু চেকের মাধ্যমে ব্যাংকের গড় নেই, আমরা ভেবে নেব নগদ, আর ব্যাংক এটা মোটামুটি সমার্থক, যার জন্য নগদের কলামেই লিখবো এই 7,000 টাকা। সর্বশেষ 20 তারিখ হচ্ছে বেতন প্রদান বলা হচ্ছে। বেতন প্রদান আমরা স্বাভাবিকভাবে নগদই করে থাকি, আর পরিমাণটা হচ্ছে 4,000। বেতনের গড় নিবিতে আমরা অন্য করে লিখলাম, আর নগদের কলামে লিখলাম। এখন আমাদের এগুলো ব্যালেন্স নামাতে হবে, এখানে যা ছিল আমরা যোগ বিয়োগ করে নামিয়ে দেব।
আর যদি আমাদের সত্যতা যাচাই করতে চাই যে আমাদের যোগফল মিললো কিনা, তাহলে এই তিনটাকে, এই ডেবিট তিনটাকে আমরা একসাথে যোগ করব, দেখবো আমাদের কত হয়। আর এই ক্রেডিট দুইটাকে আমরা একসাথে যোগ করব, যদি এই দুইটা পক্ষ মিলে তাহলে আমরা ভেবে নেব আমাদের নগদ প্রদানটা একদম একুরেট হয়েছে।